নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নিম্নমানের কাজ, এমনকি গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই, গুরুতর অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন বোয়ালমারী সন্ন্যাসীপাড়ার বাসিন্দারা। দিনমজুরের ছেলে নজর করা সাফল্য, মাধ্যমিকে 626 নম্বর পেয়ে শহরবাসীর মুখ উজ্জ্বল করল তমাল দে। এবার আসছে বিস্তারিত সংবাদে। নিম্নমানের কাজ, এমনকি গাছের ওপর দিয়ে কালভার্টের ঢালাই, গুরুতর এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া সংলগ্ন মিনল কুঠির বুথে। বোয়ালমারী হসপিটাল পাড়া থেকে তিস্তা বাঁধ ভায়া কীর্তনিয়া পাড়া ও দেওসিপাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও এই মুহূর্তে সেই রাস্তায় অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বেছানোর কাজ শেষ। তবে কালভার্টের রিপেয়ারিং এর কাজে নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি অবহিত ছিলেন না। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দল যখন ইলেকশনে ব্যস্ত ছিল সেই সময় কন্ট্রাক্টর সুযোগে নিম্নমানের কাজ গোটা রাস্তা জুড়ে হচ্ছে। আচ্ছা, 4-1 কাজ করার কথা মিনিমাম, সেটাকে ওনারা 6-1, মানে আপনি পাশে দেখুন একদম অত্যন্ত নিম্নমানের যেটা হয় সেই পেপার ব্লকের কাজটা কিন্তু এই মিলনকুটিতে হচ্ছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সরকার স্যাংশন দিয়ে এখানে প্রায় 3,60,00,000 টাকার উপরে কাজ, অথচ সেই কাজটা মানে একদম নিম্ন থেকে নিম্নতর করছে হচ্ছে কিছু অসাধু চক্রান্তের ফল। এখানে ডাইভারশন করে হচ্ছে নতুন ব্রিজ করার কথা ছিল, ওনারাও কথা দিয়েছিলেন, পাশের জমিকে বলেছিলেন ভ্যাকেট রাখতে, সেই অনুযায়ী এলাকাবাসী ভ্যাকেট রেখেছিল। আজকে আমরা কি দেখলাম না, ফাটল কালভার্ট রাতারাতি বুঝিয়ে দিয়ে, এটা কিন্তু দিনের বেলা কালকে কাজ হয়নি, যেহেতু এলাকার লোকের পক্ষ থেকে আমাদের বাধা ছিল। সন্ধ্যা থেকে এই জায়গাটা ঢালাই করে নির্মমানের কাজ করে রাতারাতি ফাটা ঢালাই বুঝিয়ে একটা চকচকে পরিবেশ তৈরি করার, মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে? এই মুহূর্তে যে এখানে যে কালভার্টটা রয়েছে যেটা হচ্ছে একদম সম্পূর্ণ কালভার্টটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে, মানে সমস্ত কালভার্ট হচ্ছে নতুন করে করার কথা, সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে চলে গেল। আমরা এলাকাবাসী দিনের কাজটা বন্ধ ছিল, কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারোর মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে। মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? কোথাও শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এটা তো আমরা শেষ দেখে ছাড়বো, প্লাস হচ্ছে এর পেছনে কারা আছে আমরা আজকে তার জন্য ফিল্ডে আজকে দাঁড়িয়ে আছি, যে কার মদতে কালকে রাতের থেকে কাজ হলো আমরা তাকে চাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মা বাড়িতে কাজ করেন এবং বাবা দিনমজুর। এবছর মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেল জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তমাল দে। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জালাদিপাড়ায় থাকে তমাল। মাধ্যমিকে 626 নম্বর অর্জন করেছে। শুধু তাই নয়, জীবন যুদ্ধের লড়াই করে এই জায়গায় পৌঁছেছে সে। তার ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার। বরাবর পড়াশোনায় তমালকে সহযোগিতা করে এসেছেন বিবেকানন্দ মহামণ্ডলের সদস্যরা। তাকে নিয়ে অত্যন্ত গর্বিত শহরবাসী। আমি মাধ্যমিক পরীক্ষায় 626 নম্বর পেয়েছি। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করো? দিনে 7-8 ঘন্টাই পড়ি। 7-8 ঘন্টা রোজ? হ্যাঁ, রোজই। আমার রেগুলার একটা রুটিনের মাধ্যমে পড়াশোনা করি, তো সেখানে 7-8 ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে যায়। আর তার সাথে অন্য কোনো কাজকর্ম? তার সাথে অন্য কোনো কাজকর্ম বলতে আমি ছোটবেলা থেকে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ডেঙ্গুবাজার শাখায় যাই রেগুলার। তো সেখানে বিকেলে মাঠ হয় বা রবিবার করে পাঠচক্র হয়, এইসব মানে এইসব কাজ আমি পড়াশোনার ছাড়াও করি। এই পড়াশোনার সাথে কে হেল্প করে বা সাহায্য করে কি? পড়াশোনার সাথে সাহায্য করে বলতে বাড়ির লোক তো সাহায্য করে, তার সাথে আমার যে গৃহ শিক্ষকেরা, স্কুলের শিক্ষকেরা স্পেশাল ক্লাস নিয়েছিলেন আমাদের এই বছর। তারপর সব থেকে বড় কথা যে আমাদের এই মহামণ্ডলের যে সভাপতি শ্রী শুভ্রান্ত রায়চৌধুরী এবং তার শ্রী বিথিকা রায়চৌধুরী, আমি দাদা বৌদি বলেই সম্বোধন করি, তো তারা আমার এই পড়াশোনায় সবচেয়ে বেশি সহায়তা করে।
সোনাওলা হাই স্কুল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। ছেলে সাফল্যে আমরা তো খুবই খুশি হয়েছি। কি হতে চায় ছেলে? ইঞ্জিনিয়ারিং হতে চায় আর কি, নিয়ে পড়তে চায়। কি করে আপনাদের পরিবারে? আমাদের ওই যে দিনমজুরের কাজ করে ওর বাবা, আর আমি একটা বাড়িতে রান্না করি আর কি। এইভাবেই সংসার? হ্যাঁ। ছেলে ইঞ্জিনিয়ার পড়াশোনা কিভাবে আগাবে, কি বিষয় কেউ যদি সহৃদয় ব্যক্তি? ওটা তো একটুখানি মানে আমরা চিন্তায় আছি, মানে এখন তো তাও চলে যাচ্ছে ভালোভাবেই, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো তখন কি যে হবে ওইটা নিয়ে আর কি চিন্তায় আছে। কেউ এগিয়ে আসে বা কোনো একটা সাহায্য বা ইত্যাদি? সাহায্য বলতে পড়াশোনা স্যার ট্যাররা যথেষ্ট চেষ্টা করে, সব স্যাররা মিলে। ইঞ্জিনিয়ার যে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ভালো নম্বর নিয়ে এবছর মাধ্যমিক পাশ করেছে জলপাইগুড়ির পাতকাটা কলোনির উষসী দাস। সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যতে শিক্ষিকা হতে চায় উষসী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে, গানের প্রতিও শখ আছে। মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর 526, বাংলায় 90, ইংরাজিতে 66, অঙ্কে 60, ভৌতবিজ্ঞানে 63, জীবন বিজ্ঞানে 83, ইতিহাসে 74 ও ভূগোলে 90 পেয়েছে। উষসীর বাবা উত্তম দাস পেশায় ব্যবসায়ী। তিনি জানালেন, আর্থিক সমস্যা আছে, অতি সামান্য আয়ে সংসার চলে। অর্থের অভাবে মেয়েকে টিউশন দেওয়া সম্ভব ছিল না। পাশাপাশি তিনি আরো কি বললেন, শোনা যাক। 75% মার্কস পেয়েছি এই সময়। তার মধ্যে আমার মা বাবার খুব প্রচন্ড প্রচেষ্টা রয়েছে, আর তাছাড়া আমার টিচাররা অনেক গাইড করেছে। আর মা মূলত আমাকে সব দিক থেকে আমাকে সাহায্য করেছে। ছোট থেকে আমার পড়াশোনার পেছনে মাই খুব মানে সাপোর্ট করেছে। টিচার বলতে মানে স্কুলের টিচার? হ্যাঁ, বাড়িতে কোনো টিউটর ছিল না। আচ্ছা, আর তুমি কিভাবে কি আগামী দিনে কিভাবে কি এগোবে কিছু ভেবেছো? কি নিয়ে পড়তে চাও? আর সায়েন্স নিয়েই পড়তে চাই এখন। প্লেনই পড়ার ইচ্ছা আছে এখন। নার্সিং, তারপর ফার্মাসিস্ট, এইসব কিছুতে নেওয়ার ইচ্ছা নেই এখন। না, তুমি মানে কোনো কিছু হবে এরকম কিছু ঠিক হ্যাঁ, টিচার হওয়ার ইচ্ছা আছে। মানে দেখিয়েছি আর কি, আমি তো অঙ্ক টুকটাক অল্প দেখিয়েছি। হ্যাঁ, ওর মার জন্যই সমস্যাটা হয়েছে। আচ্ছা, যেমন প্রাইভেট কোনো টিউটর? প্রাইভেট ইস্যু নেই। ওর মা সকালবেলা মানে কাজকর্ম বাদ দিয়ে ওকে নিয়ে ব্যস্ত। ওর মা মূলত কোন কোন বিষয়গুলো পড়াইতো? সব সাবজেক্টই পড়াতো। ও মা আর্টসের স্টুডেন্ট। সেক্ষেত্রে কতটা আপনি নির্ভরশীল ছিলেন যে মার দ্বারা এই ও পড়তে পারতো? হ্যাঁ, ও প্রথম থেকেই প্রেপ থেকে স্কুলে ভর্তি হচ্ছে। প্রেপ থেকে মোটামুটি রেজাল্ট ভালো ছিল। প্রেপ থেকে ভালো ছিল, এবং যখন 5 থেকে 6 উঠে তখন 5th হয়। আপনাদের আর্থিক সমস্যা কি বলছিলেন, যে এখন কি অবস্থায় আছেন? আমাদের এখন মান্থলি ইনকাম 6,000 টাকা, যদি বলেন 6,000 টাকাও নেই, নেট নেই। বউ টুকটাক 2-3-5-10টা ছাত্র পড়ায়, ওই 300 টাকা ধরে। আর আবও পারে গেল 8 9 ছাত্র, 2-1টা ছাত্র বাড়িতে কাজে আসছে আজকে কালকে আসবে কোনো গ্যারান্টি নেই। কেন আমাদের যেহেতু এতে কি আপনাদের এই যে মেয়ের লেখাপড়া একদিকে আরেকদিকে সংসার, মানে সেটা কতটা আপনি আমাদের এখন দেখেন, সত্যি কথা বলছি কি, আমরা রেশনের চালে ভাত খাই, ওটা জানিনি। 60 টাকা কেজি চাল, আমাদের 20 টাকা 25 টাকা পেয়ে, তাহলে ওখানে সব। এবার স্কুল থেকে আসতে গেলে এখানে গাড়ি ভাড়া লাগে পার ডে। এ তো এখন এবার মেয়ের পড়াশোনা কিভাবে চালাবেন সেই বিষয়টা এখন মেয়ের ইচ্ছা সায়েন্স পড়বে। এখন কতটা কি, এখনো অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু মানসিকতা উপরে আছে। এখন এতটা কতটা কি করা যাবে, কারণ আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা ছাড়া তো হবে না, এটাই ব্যাপার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা তুফান সংঘ ক্লাবের উদ্যোগে। গ্রামের মানুষের কথা চিন্তা করে হরিচরণ ভিটা তুফান সংঘ ক্লাবের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন হয়। এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ওষুধ বিতরণও করা হলো। এ বিষয়ে তুফান সংঘ ক্লাবের সদস্য দুলাল চন্দ্র সরকার জানান, গ্রামের মানুষ অর্থের অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না, ফলে গ্রামে ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করানো হলো। এখানে গ্রামে অনেক দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, দূর দূরান্ত থেকে ভালো চিকিৎসার জন্য যেতে পারে না এরা, ঠিক আছে।
তো এখানকার আমরা ক্লাবের পক্ষ থেকে আমি চিন্তা করলাম, আমিও একটা ওষুধের লাইনে কাজ করছি জালাল মেডিহাটে শিলিগুড়িতে। তো এখানকার মানুষরা চিকিৎসা যাতে সুযোগ সুবিধা পায়, যার জন্য ডাক্তার অরিজিৎ শাহকে আমি নিমন্ত্রণ করছি, এবং ওনারও একটা উদ্যোগ আছে যে ঠিক আছে আমি তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমার এলাকায় গিয়ে তোমার সময় ক্লাবের সহযোগিতায় যদি ওখানকার গ্রাম মানুষের সেবা করতে পারি তাহলে খুব ভালো হয়। এই হিসেবে চিকিৎসা মনে করেন জেনারেল পেশেন্ট, মনে করেন গা হাত পা ব্যথা বা পেট ব্যথা বা পেটের অসুখ বা ডায়রিয়া, বা মাথা ব্যথা, মাইগ্রেন, বা যে কোনো মনে করো হার্টের অসুখ বা যে কোনো, হ্যাঁ টেস্টও হচ্ছে এখানে, ইউরিক অ্যাসিড টেস্ট হচ্ছে, সুগার টেস্ট হচ্ছে, ঠিক আছে। এই টেস্ট করার পরে সঙ্গে সঙ্গে রিপোর্টও পাওয়া যাচ্ছে, রিপোর্ট দিয়ে কী ওষুধটা লাগবে সে পারফেক্ট ওষুধটা ডাক্তারবাবু লিখে দিচ্ছে, যতটা সম্ভব আমরা ফ্রি দিচ্ছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে এবছর ২৬তম মেচেনি মেলা অনুষ্ঠান হতে চলেছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে। আগামী ১১ এবং ১২ মে অনুষ্ঠিত হবে এই মেলা। প্রথম দিন সেমিফাইনাল, পরের দিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। রবিবার রাজবাড়ি দিঘির পাড়ে এই অনুষ্ঠানে প্রাথমিক বাছাই পর্ব চলল। ২৬ বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। সংগঠনের সম্পাদক নরেন দাস বলেন, ফাইনাল পর্বে যে সমস্ত দল পৌঁছবে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে ৩টি রূপোর ছাতা দেওয়া হবে। তেমনি থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনাল পর্বে প্রায় ২০টি দল থাকলেও মূল পর্বে মোট ১২টি দল অংশগ্রহণ করে। আজকে এই প্রত্যেক বছর আমরা যে মেচিনি মেলা করি, সেই মেলা আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল হবে। এই মেচিনি মেলার মূল অনুষ্ঠান ১২ তারিখে হবে। আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা হচ্ছে যে এই মেচিনি মেলার এটা ২৬ বছর বয়স চলছে। এই ২৬ বছরের প্রসেসে যারা ফাইনালে গতবার ছিল তারা এবং নতুন করে যে সমস্ত টিম আরও অংশগ্রহণ করতে চায় এই অনুষ্ঠানে, তাদের আজকে আমরা বলি এটাকে বেছানি পর্ব আর কি, মানে এদেরকে সিলেকশন করে নেওয়া, এদের মধ্যে কারা ভালো পারফরমেন্স করবে, আসলে ফাইনালে তারা পারফর্ম করতে পারবে কি না সেইটা এখন দেখে নিয়ে এদেরকে এনলিস্টমেন্ট দেওয়া হবে। সেই অনুসারে ধীরে ধীরে এরা মূল পর্বে ১১ তারিখ এবং ১২ তারিখের মূল পর্বে ধীরে ধীরে তাদের নম্বর প্রাপ্তির অনুসারে তারা এগোবে আর কি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। দিনের পর দিন বাড়ছে তাপের দাপট, গরমে হাঁসফাঁস জনগণ। এই গরম থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়ছে এক একজনের এক এক রকম কীর্তি কাহিনী। কেউ ছাদ জুড়ে সাদা রং করছেন, কেউ রাত হলেই ছাদ জুড়ে ঠান্ডা জল ভরিয়ে রাখছেন। এই মজাদার কীর্তিগুলি বাদ দিয়ে বাইরে গেলেই চোখে পড়ে বাস্তবতার করুণ দৃশ্য। বিক্রি নেই চারা গাছের, বরং উপচে পড়া ভিড় শীতল যন্ত্র বিক্রয়ের দোকানে। এমনই চিত্র উঠে এলেও জলপাইগুড়িতে। উত্তরে শান্ত শহর জলপাইগুড়িতে পৌঁছে বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য দুপুরে তাপমাত্রা যখন চরমে, তখন জলপাইগুড়ির রাজপথ রীতিমতো জনশূন্য। উত্তরের বন জঙ্গল, ঝর্ণা, নদী, পাহাড় পরিবেষ্টিত শান্ত শীতল এই জলপাইগুড়ি শহরের তাপমাত্রা যে এতটা বাড়বে তা কেউ কোনোদিনও ভাবেননি। গত ৪ দশকের মধ্যে এই প্রথম তাপমাত্রা এতটা ঊর্ধ্বমুখী। আবহাওয়া যেমন আকাশ পাতাল তফাতে, তেমনি হুঁশ ফিরছে না সাধারণের। পথের ধারে গাছ বিক্রেতা পরিতোষ পাল জানালেন, এদিন চোখে পড়ল শহরের সবকটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। গরমের হাত থেকে খানিক স্বস্তি পেতে মানুষ এখন ঝুঁকছেন ইলেকট্রনিক সরঞ্জাম তথা এসি, ফ্রিজ, কুলারের দিকে। কিন্তু প্রাকৃতিকভাবে পরিবেশকে ঠান্ডা রাখার দায় এখন কারো নেই। দেখা গেল ইলেকট্রিক দোকানের পাশেই খাঁকা করছে চারা গাছের দোকানগুলি। বিক্রি নেই একটা গাছের। সরকারি নার্সিং হোমে দেখা যায় লক্ষাধিক টাকার চারা গাছ পড়ে আছে। এদিকে হয়তো কটি গাছ বুনলে তা যত্ন করলে প্রকৃতি এমনিতেই খুশি হয়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেবে।
প্রকৃতির খেয়াল রাখার সময় এখন কারো কাছে নেই। চারিদিকে ক্রমেই সবুজ ধ্বংস, ইট কাঠ পাথরের উঁচু ইমারত, কংক্রিটের বাড়িতে দেখা নেই সবুজের, বরং ঘর সাজানোর জন্য কৃত্রিম সবুজ খুঁজছেন অনেকেই। এখনো যদি হুঁশ না ফেরে তাহলে বিশ্ব উষ্ণায়ন একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে এসি কুলারও প্রকৃতিকে শান্ত করতে পারবে না। সময় থাকতেই সচেতন হতে হবে বলে বার্তা পরিবেশ প্রেমীদের। মানুষের যা মনোবৃত্তি এখন শহরের লোকে বিশেষ করে লাখ টাকা দিয়ে আপনার এসি লাগাবে কিন্তু দুখানা গাছ লাগাবে না। দুটো গাছে যে কত অক্সিজেন আসবে সেই জিনিস কাউকে আপনি বুঝাতে পারবেন না। এসির পিছনেই সবাই দৌড়াচ্ছে। কত টাকার মতো আপনার এখানে গাছ আছে? তো প্রচুর, লাখ লাখ টাকা দিয়ে গাছ আমাদের এইখানে রয়েছে। হ্যাঁ, গাছে গরমের জন্য কেউ গাছ কিনতে যাচ্ছে না, গাছ লাগাতে যাচ্ছে না, গাছ বিক্রি নাই সেরকম। গরমে নিতেই হচ্ছে গাছ। গরমে বৃষ্টির জন্য হয়তো কেউ ভাবতেছে এখন গাছ লাগালে মরে যাবে না, গাছ লাগায় জল দিতে হবে তবে না গাছ বাঁচবে। আপনাদের দোকানে তো দেখলাম গাছ ঝিমিয়ে পড়েছে। হ্যাঁ, গাছ ঝিমিয়ে পড়েছে, জল দিচ্ছি আমি এখন। এসি ফ্রিজের দোকানে ভিড়, তাহলে এসি ফ্রিজের দোকানে তো ভিড় থাকবেই, ওইটা তো ঘরে লাগাবে, গাছ কেউ লাগাবে না। একটা গাছ লাগালে যে প্রকৃতিটা ভালো হবে, আলো বাতাস হাওয়া বৃষ্টি পাওয়া যাবে, সেটা তো লাগাচ্ছে না। এসি ফ্রিজের দোকানে গাছ, এসি ফ্রিজের দোকানে তো ভিড় থাকবেই, ঘরে গাছের দোকানে ভিড় থাকে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বর্তমান জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাছ বাজারগুলিতে বেড়েছে চিংড়ির চাহিদা। এখন বাজারে বেশি পরিমাণে আসছে বড় চিংড়ি, আর এই সমস্ত চিংড়ি মাছগুলি মূলত বাইরের রাজ্য থেকে আসে, যা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। মাছ চাষ ভালো হওয়ার জন্য দাম কমেছে চিংড়ির। যেসব চিংড়ি মাছ গত বছর বাজারে বিক্রি হতো 600 থেকে 700 টাকা কেজিতে, এখন সেই সমস্ত চিংড়ি বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা দরে। তাই বেড়েছে ক্রেতাদের চাহিদাও। বেশি কেন আর দাম কেন কম? মাল এক্সেস হয়েছে, মাল পাওয়া যাচ্ছে। কত করে চাষ হচ্ছে? বেশি বিক্রি হচ্ছে কত? 350 থেকে 400 টাকা। আস্তে আস্তে কি চিংড়ির চাষটা বেশি হচ্ছে? হ্যাঁ, কোথাকার এগুলো? এটা উড়িষ্যা, আসাম। বিক্রি কেমন? হ্যাঁ, বিক্রি বলতে বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে, তো অনেকটাই কম কেন? আমদানি আছে, এখানে দাম কম। সব থেকে আছে এটা তো আসতেছে কথা দিয়ে কত চাষ করা, এটা ঠিক আমি বলতে পারলাম না কথা দিয়ে আসছে। বিক্রি কেমন আছে? বিক্রি আছে, গরমে খুব কম চলে। কেমন দেখছেন? এই দাম এখন তো অনেক পরিমাণটা বেশি, পরিমাণ বেশি, দামটা এখন রিজনেবল। কত করে নিচ্ছেন? কত? 80 টাকা পোয়া। আগে কত নিতেন এই মাঝে? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিম্নমানের কাজ, এমনকি গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই, গুরুতর অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন বোয়ালমারি সন্ন্যাসীপাড়ার বাসিন্দারা। দিনমজুরের ছেলে নজর করা সাফল্য, মাধ্যমিকে 626 নম্বর পেয়ে শহরবাসীর মুখ উজ্জ্বল করল তমাল দে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।